সরি, আমি আসলে একটু ট্রেডমিলে হাঁটতেছি, তো এই সময় ভিডিওটা বানাইতে হয়েছে কারণ কিছু বিষয় ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, আই এম সরি দ্যাট আই এম মুভিং, আর আমার আসলে সময় নাই, তো এই কারণে আসলে এটা দেখেন। আমি একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে যে একটা ওষুধ নিয়ে, ক্লোনাজেপাম নিয়ে। এটা নিয়ে যখন আমি ভিডিওটা পোস্ট করি, আমাকে অনেকভাবে অ্যাটাক করা হয়েছে। এক সিলেটের এক ওসমানী মেডিকেলের এক মহিলা আমাকে বলছে, আমি কিন্তু কোনো ডাক্তারকে ব্লেম দিই নাই। এখানে মহিলা লিখছে যে ডাক্তারদের পা ধোয়ার যোগ্যতা নাই, ডাক্তার হইতে পারি নাই, তাই আর কি ডাক্তার বাতে বিদ্বেষ। তারপর আরেকজন লিখছে যে আপনি এত পণ্ডিতি কেন করেন। হ্যাঁ, আরেকজন সে মাইক্রোবায়োলজি সে পড়ে, সে বলতেছে ক্লোনাজেপাম হচ্ছে 100% হ্যাঁ সেফ ওষুধ। আরেকজন বলছে যে আমি নাকি ক্লোনাজোপাম বলছি। হ্যাঁ, আমি আবার মোটিভেশন কথা বলি, আমার জে আর জি এই উচ্চারণে কেন ভুল হয়েছে এটা নিয়েও উনি দোষ ধরছে। হ্যাঁ, আরেকজন ভেটেরান ডাক্তার, সে পশু পাখির ডাক্তার, সে এসে বলতেছে যে যে বিষয়ে আপনার জ্ঞান নেই আপনি সে বিষয়ে মাতবেরি করে নেন। এবার আসেন একটু আলোচনায় আসি। হ্যাঁ, তো ওনাদের কথা হচ্ছে ক্লোনাজেপাম হচ্ছে শুধু ডিপ্রেশনের ওষুধ। তা আমাকে এই ওষুধটা প্রথমে দেয় হচ্ছে ডক্টর হাবিবুর রহমান, সেটা হচ্ছে শাহজাহানপুরে বসে, ডক্টর হাবিবুর রহমান ইসলাম হাসপাতালে বসে। উনি আমাকে ওষুধ দিয়েছিল হচ্ছে ইরিটেবল বোল সিনড্রোম, আইবিএসের থ্রুতে। যে আইবিএসের রুগীদের অনেক ধরনের সিমটম দেখা দেয়, যে স্ট্রেস ফিল হয়, অ্যাংজাইটি ফিল হয়, প্যানিক অ্যাটাক হয়, বা তাদের মনে হয় যে হাত পা বসে যেতেছে। তো এটাকে বলা হইতেছে যে আসলে ওই পেটের সমস্যা থেকে যে একটা ভয় তৈরি হয়, এটার সাথে অনেকগুলো বিষয় কানেক্ট তৈরি হয়ে যায়। তো উনি তখন আমাকে দিয়েছিল, বলছিল যে প্রয়োজন ওষুধটা খাইতে। তো পরবর্তীতে আমি যখন আরেকজন ডাক্তারের কাছে যাই, বাংলাদেশের ইবনে সিনা হাসপাতালের ডাক্তারের কাছে, উনিও প্রফেসর। হ্যাঁ, তো দুজনে কিন্তু প্রফেসর। হাবিবুর রহমান একজন প্রফেসর, সে রিটায়ার করছে, সম্বন্ধে মিডফোর্ড থেকে রিটায়ার করছে। আর ইবনে সিনায় যে দেখেছিলাম সে হচ্ছে আপনার এই পিজি হাসপাতাল, যেটাকে এখন বঙ্গবন্ধু হাসপাতাল বলেন, আমরা তো পিজি বলতাম, পিজি হাসপাতালের ডাক্তার। তো উনি আমাকে ওষুধটা প্রথমে ক্যান্সেল করে দিচ্ছে, বলছে যে এটাও বলছে যে প্রয়োজন, খাওয়া যাবে না। তো প্রবলেম হইতো যে আমার আইবিএসের প্রবলেমে ওই ওষুধটা আমাকে হেল্প করতো আর কি, মোটামুটি খাইতে পারতাম, আমার ঘুম হইতো। সো ইট ওয়াজ লাইক। তা আমি যখন আমেরিকায় আসি, তো প্রায় আমি ওষুধটা নিয়ে আসতাম বাংলাদেশ থেকে, কিন্তু একবার আমেরিকা এয়ারপোর্টে ওষুধটা আটকায় দেয়, বলতেছে যে এটা হচ্ছে কাইন্ড অফ ডিপেন্ডেন্সি ড্রাগ, এটাকে রিক্রিয়েশন ড্রাগ হিসেবে আমেরিকা ইউজ হয়, এটা এক ধরনের ড্রাগস, অ্যাডিকশনের কাজ করে। তো পরে আমি এখানকার ডাক্তারের কাছে যাই। আমি প্রথমে শিকাগোতে যখন ছিলাম, হ্যাঁ, শিকাগোতে একজন নর্থ ওয়েস্টার্ন হচ্ছে ওয়ান অফ দ্য, আপনারা সার্চ করতে পারেন গুগলে, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি র্যাঙ্কিং কত, নর্থ ওয়েস্টার্নের হসপিটাল কত, হ্যাঁ, টপ হাসপাতাল, ওয়ার্ল্ডের বেস্ট হাসপাতালে একটা। সেখানকার এক মেডিসিন স্পেশালিস্ট এসে গেছিলাম। সে বলতেছে আমি তোমাকে ক্লোনাজেপাম দিতে পারবো না, তোমাকে আমি ল্যাক্সোপ্রো দিব। হ্যাঁ, ল্যাক্সোপ্রো, যে বাংলাদেশে আপনার লসিটা 5 মিলিগ্রাম, হয়তো লসিটা 5 সামথিং পরিচিত। বলতেছে আমি তোমাকে এটা 5 মিলিগ্রাম দিব, এটা খেতে পারো, কিন্তু অল্টারনেটিভ হিসাবে। তা আমি বললাম যে না, আমার আসলে হয় না। তো উনি প্রথমে আমাকে 5 মিলিগ্রাম দিয়ে ওই লসি কী বলে এটাকে ক্লোনাজেপামের ডোজটা কমাই দিছে। পরবর্তীতে উনি সেটাকে 10 মিলিগ্রাম করছে। হ্যাঁ, আর ক্লোনাজেপামটা তখন একদিন পর দিন খাওয়া যাবে না, একদিন পর দিন খাওয়া যাবে না, এই টাইপের আর কি, যে একদিন অন একদিন অফ, এই টাইপের করে দিয়েছিল। এরপর আমি যখন ওকলাহোমাতে আসি, এখানে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আমি যাই, তারে বলি যে আমি ওষুধটা অফ করতে চাই। তো সেও তখন আমাকে লসিটা কন্টিনিউ করে, যেটাকে আপনারা লসিটা বলেন, ল্যাক্সোপ্রো। এখানে তিনি আমাকে এটা 20 মিলিগ্রাম বানায় দেয় এবং পুরোপুরি আমার ক্লোনাজেপামটা অফ করে দেয়। কিন্তু তারপর আমার মাঝে মধ্যে সিমটম দেখা দিত, আমার ঘুম হইতো না, আমার হাত পা কামড়াইতো, হ্যাঁ, আমার বমি ভাব হইতো, আমার মনে হতো পা অবশ হয়ে গেছে, হাতে শক্তি পাই না, কেমন জানি বুক ধরপড় করতো। উনি আবার এটা প্রেসক্রাইব করতো। এভাবে কিন্তু মোটামুটি অনেক বছর চলছে। সো বহু ফাইট করার পরে এখন আমি শুধু ল্যাক্সোপ্রোটা যখন প্রয়োজন তখন খাই। সো দ্যাটস হাউ আই ওয়াজ গেট রিড অফ ক্লোনাজেপাম। তো এবং ওনারা আমাকে দিতে চায় না, ওনারা। তো দেখেন, বাংলাদেশে 2জন ডাক্তার, আমেরিকার 2জন, 4জন ডাক্তারের সাথে আমি 6-7 বছর ধরে কনসাল্ট করার পরে আমি প্রসেস দিয়ে গেছি এবং তারা এখান থেকে আমাকে সরাই নিয়ে আসছে।
তো এখন দেখেন আমাদের দেশে মানুষ কী কমেন্টস করছে, আমি বেশি বুঝি, এই ওষুধ না দিলে কি আপনার মতো জীবন দর্শন দিবে, পানি পড়া দিবে, এসব ডাক্তারদের ভাষা আমাদের দেশে। হ্যাঁ, তারপরে একজন ডাক্তার লিখছে যে প্রথমত আপনি ডাক্তার নন, তারপর আপনি ভুল বলছেন, অথচ দেখেন এরা কেউই কিন্তু প্রফেসর লেভেলে নেই। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তা আপনারা যখন বলেন যে আমি রাগ করি, খারাপ বিহেভ করি, তো আমার স্যাম্পল সাইজ তো ডিফারেন্ট, তাই না? আমি নিজে একজন পেশেন্ট, আমি নিজে 4 জন ডাক্তারের সাথে লং টাইম মেডিকেশন নিয়ে, আর আরেকটা সেলফ স্টাডি, আমি তো পড়াশোনা করছি, তাই না? একটা ভার্সিটি প্রফেসর। হ্যাঁ, তো আমি কি এতটাই বলদ? আমি কি ন্যূনতম আমি স্টাডি করবো না কোন মেডিসিন খাইতেছি? মানে এতটুকু কমন সেন্স নাই যে আমেরিকার মতো একটা ভার্সিটি একটা প্রফেসর মানুষ, সে কি সামান্যতম ব্রেনও খাটাবে না যে কী খাইতেছে, কি বলদ খালি খেয়ে যাবে? তো বাট আমাদের দেশের মানুষের এ হচ্ছে প্রবলেম। এবার আসি, দেখেন একটা পোস্ট করছি, সেই পোস্টে বললাম কি যে কি বলে এটাকে, যে মেয়েরা চিট করলেও হ্যাঁ ওইটা মানা যায় না, ছেলেদের অনেক ক্ষেত্রে মানে। এটা কী সে বলছে? ভাই, অসংখ্য মেয়ে আছে, সে চাকরি করে, তার জব আছে, তার টাকা পয়সা আছে, তবু সে চায় যে তার স্বামী তাকে নিয়ে থাকুক। ইনফ্যাক্ট এমন মেয়েও আমি জানি যে নাকি যে স্বামী চিট করার পরে স্বামীকে হাত খরচ দেয়, স্বামী মাইট দেওয়ার পরে তার সাথে থাকতেছে আছে। এখন আমার ইনবক্সে এইসব শত শত ঘটনা। এখন আপনি যখন আমাকে ছাড়েন যে যেই মেয়ের সেলফ রেসপেক্ট নাই, আপনি তাদের কথা বলতে পারেন। হ্যাঁ, এখন আমি যদি বলি সেলফ রেসপেক্ট থাকলে কি মেয়েরা তো মাইট খাইতো? বাংলাদেশের সবচেয়ে বেশি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তো মেয়েরাই করে। তাইলে যেটা হইতে পারে যে হয় মেয়েদের সেলফ রেসপেক্ট নাই, ওরা হচ্ছে এই কেসগুলো করে হইতেছে পুরুষদের ফাঁসানোর জন্য, তাই তো? যদি আপনার পয়েন্টে ধরি, বাংলাদেশের রেপ বলেন, ডোমেস্টিক ভায়োলেন্স বলেন, সবগুলোতে তো মেয়েদের সংখ্যা বেশি। হ্যাঁ, এখন আমি যদি এটা বলি, সে তাহলে আবার ঠিক আছে যে পুরুষ খারাপ। কিন্তু আবার দেখেন, আমি যদি এটা বলি যে মেয়েরা এগুলো মাইনা নেয় মোস্ট অফ দ্য টাইম, তাইলে আবার এটা কিন্তু মিলতে, মানে চিন্তা করেন মানুষ কতটা ডাবল স্ট্যান্ডার্ড হইতে পারে দেশের মানুষ। তা আমি যখন একটা ফ্যাক্টের কথা বলছি, সবার গায়ে লাগছে। ভাই, বহুত মেয়ের দেখছি যে তার হাজব্যান্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, তার ওয়াইফ তার হাজব্যান্ড চিট করছে, সে তো ফর দ্য সেক অফ চিলড্রেন সে মেনে নিছে। ছেলেদের ক্ষেত্রে এটা কি হয়? ছেলেরা তো ইগোটাই তো নিতে পারবে না যে আমি যে মেয়েটা ভালোবাসছি, আমার শখের নারী আরেক ফলো লগে শুয়ে আসছে, এটা খুব কম ছেলেই মানতে পারে, মানতেই পারে। তো এই সংসার কেমনে কন্টিনিউ হবে? তো এই যে টক্সিসিটিগুলো ছড়ায়, তারপর বলে যে আপনি কেন খেতে যান। হ্যাঁ, ধরেন আমাকে বলে যে আমি আপনার একজন ভক্ত, আমি বলছি আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট মাই ফলোয়ার, কারণ জানি এই ফলোয়ারগুলো সব সেলফিশ। আজকে বলতেছে ভাই আপনার লেখা ভালো লাগে, কালকে কোনো লেখা পছন্দ হয় নাই, সে আমার প্রতি ন্যূনতম কৃতজ্ঞ থাকবে না। সে এজন্য অ্যাভয়েড করবে না যে আচ্ছা ঠিক আছে 1 বছর ধরে ফলো করি, 6 মাস ধরে ফলো করি, এর একটা ভিডিও হইলেও আমার কাজে লাগছে না, সে আমার উপরে অ্যাটাক করে ছেড়ে দিবে। এরকম মানে অকৃতজ্ঞ যারা, তাদেরকে কেমনে মনে করেন যে মানে আমি ফলোয়ার মানি? এবার বলতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষজন আছে, কেউ তো রিয়েক্ট করেন। দেখেন, আর যে নিরব থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে, ওদের লাইফটি হলো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। হ্যাঁ, আপনার ওরা 5টা গাড়ি দিল, টাকা পয়সা পায়। আমি বারবার ক্লিয়ার করছি যে ফেসবুক আমাকে টাকা পয়সা দেয় না। আমি কিছু পলিটিক্যাল পোস্ট করার কারণে ওরা আমার এই জিনিসটা অফ করছে। বাট আমি যদি 1 টাকাও পায় থাকি, সেটাও আমি বলছি যে আমি আসলে মানুষের এতিমখানা থেকে শুরু করে আপনার মানুষের ট্রিটমেন্টের ক্ষেত্রে, ক্যান্সার ট্রিটমেন্ট থেকে শুরু করে, মোস্টলি ক্যান্সার থেকে শুরু করে যে কোনো জায়গায় আমি ডোনেট করে দিই। হ্যাঁ, তারপর আমি কিন্তু সেই টাকাটা পাই না। তো যে মানুষগুলা আপনার মানে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে, হ্যাঁ, একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়, তো তাদেরকে গালি দিলেও তাদের গায়ে লাগবে না, কারণ এটাই তাদের রুটি রুজির ব্যাপার। না, আমি তো ভাই যে সাথে ফ্রি, আমার ফেসবুক 1 টাকাও দেয় না। তা আমি আমার সময়টা বের করে যখন আমি কন্টেন্টটা বানাই, আমি কি পাই? নিচে আপনারা নেগেটিভ কমেন্টস করেন, লাইভে আসলে হুদাই আমার খোঁচান, বিয়া কবে করবেন, আপনি আগে কন মিয়া কয়টা শেখা খাইছেন, মানে এগুলো তো অসম্মানজনক ব্যাপার, তাই না? আপনার তো এটা মানতেই চান না যেগুলো অসম্মানজনক ব্যাপার। হ্যাঁ, তো দেখেন, আপনারা আমার ভিডিও দেখেন যে আপনারা হার্ট হয়েছেন কারো দ্বারা, কিন্তু দেখেন আপনারা শুধু বলে আমারই হার্ট করেন, অথচ আপনারা আবার আমাকেই বলতেছেন যে আমার ভিডিও দেখেন হিল হওয়ার জন্য। এটা আনফেয়ার না? তা আপনারা আমার প্রতি সবসময় আনফেয়ার ছিলেন। হ্যাঁ, তো এবার এখন আপনি বলতে পারেন যে
এই ভিডিও তাহলে বানাই কেন? ভিডিও বানাই কারণ এই যে শত শত মেসেজের মধ্যে অন্ততপক্ষে একজন মানুষ যখন বলে যে ভাইয়া আপনার কন্টেন্ট দেখে উপকৃত হয়েছি, ভাইয়া প্লিজ আপনি এই ভিডিও বানানো ছাড়বেন না, এই জন্য ভিডিওটা বানাই যে কিছু মানুষের যদি উপকার হয়। তা আমি এই সময় কোনো কিছু করতে পারতাম? হ্যাঁ পারতাম। আমি স্টক মার্কেট সম্বন্ধে আমার যথেষ্ট নলেজ আছে। হ্যাঁ, আমি সামনেগুলো ভিডিও বানাবো। তা আমি স্টক মার্কেটে কাজ করি, স্টক মার্কেট নিয়ে আমি কাজ করি, তা আমি ওগুলো নিয়ে ভিডিও বানাতে পারি। ইনফ্যাক্ট ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখেন, ওইখানে ইউটিউব যদি আমাকে যদি মানে ধরেন যে ভিডিওর জন্য $1 দিবে, আমি যদি ইংলিশে আর আমি যদি স্টকের উপর বানাই, আমাকে $10 $20 করে দিবে, মানে 10 গুণ 20 গুণ বেশি পে করবে। তা আমি তো সেটা চুজ করি না, আমি সেখানে বানাতে পারি। আমি ওই সময়টাতে বিভিন্ন রকমের কনসালটেন্সি ফার্মের জন্য কাজ করতে পারি, যে ঠিক আছে এখন এআই যুগ দিয়ে অনেক কিছু করা যায়, আমার একটা এক্সপার্টিস ডেভেলপ হয়েছে লং টাইম কাজ করার কারণে। সেটা দিয়ে আমি যদি মানে আর্নিং সোর্স চিন্তা করি, আমি কোনো কনসালটেন্সি ফার্মে, আমার এক ফ্রেন্ড সে একটা প্রজেক্ট করলে তাকে ইন্ডাস্ট্রি $15,000 করে পে করে। তা আমি চ্যাটজিপিটি জিজ্ঞেস করছি যে আমার ফ্রেন্ড যদি তার এই স্কিল নিয়ে এত টাকা পায়, আমার স্কিলটা আমি কত পাবো, আমি যদি আমার ফিল্ডে যদি কনসেন্ট্রেট করি। সে বলছে তুমি একটা প্রজেক্ট থেকে কমপক্ষে $30,000 থেকে $50,000 চার্জ করতে পারো। ভাই আমি যদি মাসে না বছরও যদি এরকম যদি 2টা প্রজেক্ট করি, আমার তো $1,00,000 এখান থেকে চলে আসতেছে, তাই না? 1 কোটি টাকার উপর। তো গ্রোথ অনেক ওয়ে আছে, হ্যাঁ অনেক ওয়েতে গ্রো করা যায়। হ্যাঁ, বা আমি যে আমার ফিল্ডে আছে আরও পাবলিকেশন করি, আরও বড় বড় জায়গায় নিজেকে ইন্ট্রোডিউস করি, আমেরিকাতে বড় বড় নেটওয়ার্ক তৈরি করি। হ্যাঁ, আমার প্রোফাইল থেকে বোঝা উচিত আমি নিউটন ন্যাশনে কাজ করতেছি। তা আমি যে আজকে প্ল্যান করি যাতে পাই নিউটন ন্যাশনে আরও কত ডিপে যাওয়া যায়, ইউনিসেফের সাথে কাজ করা যায় কিনা, WH এর সাথে কাজ করা যায় কিনা। হ্যাঁ, অনেক ওয়ে আছে গ্রো করার। তা আমি তো একটা অপটিমাইজ ডিসিশন চুজ করছি। তা আমি যখন আমার এই প্রত্যেকটা জায়গাকে ন্যারো করে যখন আমি আপনার জন্য কন্টেন্ট বানাই, আপনারা যদি আমার পাড়ার টোকায় বানায় ফেলান, তো ওইটা তো আসলে হজম করতেও কষ্ট হয়। হ্যাঁ, সো কিছু একটা লিখলে, কিছু একটাতে কোথাও কাউকে সরাসরি কিছু বলি না, তারপর আপনার এসে আমাকে পার্সোনাল অ্যাটাকটা করে কী জন্য? মানে আপনার যদি খারাপ লাগে, আপনি ইন জেনারেল ওয়েতে কথা বলেন, আপনি আমারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করবেন কী জন্য? আপনি তো আমার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যান, ওই লেভেলও তো আপনি না, ওই লেভেলও তো আপনি না। এমন যদি, এবং আসলে ওই লেভেল হলে আপনি আসলে এসব কমেন্টস করতেন না। কোনদিন দেখছেন কোনো টপ রেটেড পিপল? দেখবেন আমার পোস্টে প্রফেসররা লাভ রিয়েক্ট দেয়, সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার ভার্সিটির শিক্ষকরা খুব সম্মানের সহিত আমাকে সম্মান করে, হ্যাঁ আমাকে ব্লেস দেয়। আর আপনারা 2 দিনের বই খাতা খোলা মানুষজন কি বিশ্রীভাবে আমাকে অ্যাটাক করেন। আমি না রাজনীতি নিয়ে কথা বলি, না পলিটিক্স নিয়ে কথা বলি, আমি জাস্ট কিছু বিষয় নিয়ে কথা বলি যেটা আসলে মেক সেন্স করে, তারপর আপনাদের আমাকেই হিট করতে হবে। হ্যাঁ, তারপর আবার মজা পান যে উনি একজন লিখছে যে যে মানুষটা কাউকে সামান্য কাজের জন্য ক্ষমা করতে পারে না, তার মুখে নিতে কথা মানায় না। তার মানে কি? ভাই তুমি আমাকে কষ্ট দিচ্ছ, এখন আমি যদি সেটা বলতে না পারি এটাও আমার দোষ? এটা মানে তাদের এই যে লজিকগুলা, মানে আমি জানি না যে আসলে এরা কী খায়, কীভাবে এদেরকে গড়ে তুলে। হ্যাঁ, কত বড় স্টুপিডের মতো কথা। কেউ একজন আমার ভাইরে মেরে ফেললো, এখন আমি বলবো ক্ষমা মহদ্দন, তোমার মাফ করে দিছি। ভাই আমার মন তো এটা মানতে হবে যে আমার সাথে এত বড় ইনজাস্টিস হয়েছে, আমার ভাইরে সে মেরে ফেললো, আমি না ভাইরে ফেরত পাবো না। তো এই যে থট প্রসেসটা, আমার ব্রেন যতদিন এটা না মানবে, আমার মন যতদিন না মানবে, আমি জীবনে ক্ষমা করতে পারবো? আইসা একটা কথা বলেন আপনার ক্ষমা করার যোগ্যতা নাই। ক্ষমা করার যোগ্যতা কি? মানুষের মন চাইলে মন থেকে দুঃখ উঠে যায়? তো এই যে ব্রেনলেস জাতিটা, হ্যাঁ এই ব্রেনলেস জাতি নিয়ে আসলে মানে কিছু বললে প্রথমত তারা কথা শুনে না। না এরা কথা শুনে, না এরা বই খাতা পড়ে, না এরা মনোযোগ কিছু শুনে, কিন্তু প্রচুর প্রাইড। ঢাবিতে পড়ি, মেডিকেলে পড়ি, ডাক্তার, এত একাডেমিক প্রাইড, মনে করার বাকি সবাই অশিক্ষিত। সো এইসব কারণে আসলে টেম্পারটা ধরে রাখতে পারি না। যদি এমন হইতো যে ঠিক আছে কোনো টেম্পুর হেল্পার এসে নেগেটিভ কমেন্টস করতেছে মানতাম। হ্যাঁ, কোনো অশিক্ষিত দুবাই প্রবাসী কমেন্টস করতেছে মানতাম। আরে ভাই আপনারা যাদেরকে প্রবাসী কামলা কন, ওরা তো আপনার করতে ভালো। হ্যাঁ, ওরা অন্তত পক্ষে জানে, ওরা আমারে বলে আসসালামু আলাইকুম স্যার, ওরা আমার স্যার কয়। হ্যাঁ, প্রবাসী যেসব ভাই ব্রাদাররা আছে ওরা আমার স্যার কয়। ওরা জানি না ওরা কেমনে বাইর করছে যে আমি হয়তো কোনো ভার্সিটির প্রফেসর, ওরা আমার কয় স্যার। হ্যাঁ, অথচ ওরা কিন্তু পড়ালেখা জানে না। আপনার পড়ালেখা জানি না, আমার কোন আমি অশিক্ষিত, আমি মূর্খ।
আমি যা জানি না এই পড়ালেখা করে কেন করেন? যে পড়ালেখা করে একটা শিক্ষককে সম্মান করতে পারেন না, যে পড়ালেখা করে মানে একটা মানুষের কোনো কথা না শুনেই তাকে জাজ করে ফেলেন, এই পড়াশোনা করে কী করবেন? ডাক্তারে আপনি কী করবেন? আপনি তো রুগী মারা ডাক্তার হবেন। অবশ্য হইতেছে না। যেমন ধরেন একজন ভেটেরান ডাক্তার যার নাকি মানে সাইকিয়াট্রিস্ট মেডিসিন লেখার কোনো রাইট নাই, সে আমার বলতেছে আপনি মাতবরি কেন করেন? চিন্তা করেন, ওর কিন্তু এই রাইটই নেই। হ্যাঁ, আর হ্যাঁ যদি বলে যে না হ্যাঁ গরুরে ডিপ্রেশন ওষুধ খাওয়ায়, সেটা আবার ডিফারেন্ট জিনিস, আমি জানি না। তো এইটা হচ্ছে আর কি বলা আর কি, যে আমার কোনো ইন্টেনশন থাকে না যে আমি হুট করে রাগ করে যাব। আমি সবসময় হাসি মুডে থাকি, আমি চিল থাকি, কিন্তু আই থিঙ্ক কারণ এদের মনে ভালো লাগে না যে লোকটা কেন ভালো থাকবে, আমার ভিডিও দেখবে এবং আমাকেই অ্যাটাক করবে, আমার সম্বন্ধে নেগেটিভ কথা বলবে। হ্যাঁ, ইগনোর তো করতে চাই, হ্যাঁ, কিন্তু আসলে মানুষ তো, এই জন্য আসলে ইগনোর সব করতে পারি না। আসলে মনের ভিতরে আছে যে আমার ভালো লাগে নাই, আমি চেষ্টা করি যে তোমার এই কমেন্টসটা ভালো লাগে নাই, তারপর একটা হাসি দিয়ে কিছু বলতে, বাট মনে যেটা মুখ এটা চলেই আসে। সরি টু সে দ্যাট। এটা পারলে তো মনে করেন লাইফে অনেক কিছু করতে পারতাম, হাসি মুখে মানুষের বুকে ছুরি ঢুকাই দিতে পারতাম, এটা তো পারিনি, তাই না? পারি না বলেই তো হুট করে রেগে যাই, পারি না বলেই তো যেটা আমাকে হার্ট করে সাথে সাথে রেসপন্স দিয়ে ফেলি। বুদ্ধিমান হইলে তো প্রিটেন্ড করতাম যে এটা আমার কিছু যায় আসে না, কিন্তু মনের মধ্যে ক্ষোভটা চেপে রাখতাম। তো যাই হোক, আসলে আমি প্রিটেন্ড করে বাদ দিয়ে দিছি যে ফেক হওয়াটা আর ভালো লাগে না। হ্যাঁ, আমি গালি দিই, আমার গালিগালাজ করি, এটা আমার স্বভাব, কিন্তু আমি কি কোনোদিন ইচ্ছা করে গালাগালি করি? কেউ আমাকে পার্সোনাল অ্যাটাক করলে তখন তার আগে দেখেন আই এম নট ইভেন সেইং এনিথিং। সো এই বুড়ো বয়সে শার্ট চেঞ্জ করা নিজের ইচ্ছা নেই। যার দেখলে মনে হচ্ছে দেখবো, যার দেখলে মনে হচ্ছে দেখবো না, আই ডোন্ট গিভ আ শিট।